হচ্ছে এজের কাজ। এবার প্রিন্টের কাজ, অর্থাৎ প্রিন্ট, আমি যদি কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে চাই তাহলে এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টার কিন্তু অবশ্যই আমাকে ইনস্টল করে নিতে হবে আমার কম্পিউটারের সাথে, যেহেতু আমার কম্পিউটারে প্রিন্টার ইনস্টল করা আছে, কিন্তু প্রিন্টার বর্তমানে কানেকশন নেই, কিন্তু সে ইনস্টল করা আছে, কারণ সে শো করতেছে। এরপরে এই প্রিন্ট অপশনের এই প্রিন্ট অল পেজ, যদি আমার 5টা পেজ থাকে, সেই 5টা পেজ যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অল পেজে ক্লিক করব। আর যদি আমি অনলি একটা পেজ প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রিন্ট করে নিতে হবে, সেই একটা পেজ লিখে দিতে হবে। এই পেজ নাম্বার এখানে লিখে দিতে হয়। আচ্ছা, তারপর এই যখন আমরা প্রিন্ট করব, আমার পেপারের সাইজ, মানে লেখাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আমার পেপারের সাইজটাকে ধরিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার বিষয়। আর পেজ সেট আপ করে নিতে হয়। পেজ সেট আপের অংশ আমি পরবর্তী একটা মেনুর কাজ আছে সেখানেও দেখাবো। তো যদি আমার প্রিন্ট করার সময় করতে হয় তাহলে নিতে পারি। প্রথমে এখানে পেজ সেট আপে 3টা অপশন আছে, মার্জিনস, পেপার এবং লেআউট। তাহলে মার্জিনস অংশে কি আছে? টপ, বটম, লেফট, রাইট। তাহলে টপ কত ইঞ্চি আছে? 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি, লেফট এবং রাইট, টপ বটম লেফট রাইটে সবাই 1 ইঞ্চি করে আছে। বিষয়টি এরকমের যে আমি যদি লেখা 1 ইঞ্চি 1 ইঞ্চি চাই সেক্ষেত্রে এরকম শো করা আছে। আর আমি যদি চাই যে আমার বামে লেখা একটু বেশি সেক্ষেত্রে আমি কমিয়ে নিতে পারি, নিচে কমে উপরে বাড়ে। এই যে ড্রপ ডাউন বাটন আছে, উপরে একটা ফিল্টার, নিচে একটা ফিল্টার, এখানে উপরে ক্লিক করলে বাড়ে আর নিচে ক্লিক করলে কিন্তু কমতে থাকে। এই যে আমি একটু দেখাই দিই, 0.9, 0.8 নিচে কমতে থাকে আর উপরে বাড়তে থাকে। তাহলে এভাবে লিখে দিতে পারি আমরা। অথবা আমি যদি এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে একবারে লিখে দেই তাও কিন্তু আমার হয়ে যাবে। তো এভাবে আমরা করে নিতে পারি কাজটা। এই ছিল আমার কাজ। তো এরপর ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন হচ্ছে যদি আমি লেখাটাকে আড়াআড়ি করতে চাই সেক্ষেত্রে এই ল্যান্ডস্কেপ করে নিতে পারি, অর্থাৎ কাগজটা কিন্তু এবার আড়াআড়ি হবে। এই যে আমাকে কিন্তু প্রিভিউ করে দেখাচ্ছে। তো আবার পোর্ট্রেট অবস্থায় ছিল, আমি পোর্ট্রেট করি, এই যে লম্বালম্বি অবস্থায় কাগজটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এই লম্বালম্বি এবার দেখাচ্ছে, কিন্তু সে শো করে দেখাচ্ছে। আমি যখন এই মার্জিনটাকে দেখাই তাও কিন্তু সে এখানে প্রিভিউ করে দেখাচ্ছিল। তো এই ছিল আমাদের কাজ। তো আমি যেহেতু নতুন কোনো কাজ দেখাইনি সে কারণে আমি ওকে না দিয়ে ফিরে যাচ্ছি। এবার পেপারের কাজ। এই পেপারের সাইজ কতটুকু হবে? সাধারণত 8.5 ইঞ্চি হয়। এরপর যদি আমি আলাদা কোনো কাগজ দরকার হয়, লেখার ধরন অনুযায়ী আমাকে বাড়ানো কমানো হতেই পারে, সেক্ষেত্রে আমি বাড়াই কমিয়ে নিতে পারি। এই ছিল কাজ। এবং এখান থেকেও আমি আরও একটা কাজ করতে পারি। আমরা বাড়তি কোনো কাজ দেখাচ্ছি না যেহেতু আমাদের এতটা প্রয়োজন নেই। তো লেআউটের কিছু কাজ আছে। হেডার ফুটারে কত ইঞ্চি বাই কত ইঞ্চি দেবো সেটা আমরা এখানে দিতে পারি, এবং এটাও কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাচ্ছিল। তো এই ছিল আমার পেজ সেট আপের কাজ। তো আমি যেহেতু নতুন কোনো কাজ করিনি সে কারণে আমি এখান থেকে ফিরে যাচ্ছি। এরপর শেয়ার, আমি যদি এই ফাইলটাকে, এই লেখাটাকে কোথাও শেয়ার করতে চাই আমি শেয়ার করে দেখাতে পারি, শেয়ার দিতে পারি। এক্সপোর্ট, ক্লোজ। ক্লোজ মানে আমি যদি এই প্যাকেজ থেকে ফিরতে চাই তাহলে ক্লোজ দিলে আমার এই প্যাকেজটা বন্ধ হয়ে যাবে। এই ছিল আমার সাধারণত ফাইলের কাজ। তো এবার আসা যাক হোম মেনুর কাজ। আমরা হোম মেনুতে আমার হোম মেনুর কাজ এটা। তো প্রথমেই আমরা এই ক্লিপবোর্ড সম্পর্কে জানব। হোম রিবনের হোম মেনুতে আমার কি আছে? ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং স্টাইলস। এরপর এই ডান কর্নারে কিছু বিশেষ অংশ আছে, এই সম্পর্কে আমি তোমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং বিষয়গুলো অবশ্যই নোট আকারে লিখে রাখবে। আর যদি একবারে বুঝতে সক্ষম না হয় তোমরা অবশ্যই পজ করে করে খাতায় লিখে রাখবে। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি আমার ভালোভাবে দেখলে তোমাদের হাতের কাছে কম্পিউটার নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস করতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো ঠিক আছে, এবার আসছি আমরা এই ক্লিপবোর্ডের কাজ কি। তো প্রথমেই আসা যাক এই যে একটা সিজারের অংশ, কাট। তো কাট এর কাজ কি সেটা আমরা দেখব। তো কাটের কাজ হচ্ছে যেমন আমি এই লেখাটাকে কাট করতে চাচ্ছি, কাট করব। তো এই যে দেখো আমি এতক্ষণ যখন আমার লেখা সিলেক্ট করা হয়নি তখন কিন্তু সে কাট হাইলাইটস করা ছিল না, ইনঅ্যাক্টিভ ছিল। যখনই আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি সাথে সাথে আমার লেখাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে।
তো অ্যাক্টিভ হওয়ার কারণে আমি এখন এবার এটাকে অবশ্যই কাট করলে কেটে যাবে। এই যে কেটে গেল, আমার লেখাটা কিন্তু নেই। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখনই কম্পিউটারের এই অংশ কাট করব তখন কিন্তু সে একেবারে মুছে যায় না, সে কিন্তু আমার কপি হয়ে রয়ে গেছে। এটাকে আমি যদি অন্য এক জায়গায় স্থানান্তর করতে চাই তাহলে কিন্তু সে আবার এটাকে আমাকে দিয়ে দেবে। তো আমি একটু নিচে দেখাচ্ছি। তো এখানে আমি হোম এই যে পেস্ট করে দেই, সে কিন্তু এই যে MS ওয়ার্ড কিন্তু লেখা আসছে। তো আবারও বলি, যদি আমার লেখাটাকে কাট করা হয় তাহলে সে কিন্তু কম্পিউটারের কপি হয়ে থাকে। আমি যে কোনো জায়গায় স্থানান্তর করতে চাইলে অবশ্যই সেটাকে আমরা স্থানান্তর করতে পারি। তো আমি আবার এটাকে কাট করে দেখাচ্ছি। আর কিবোর্ডের শর্টকাট কীগুলো সম্পর্কে ধারণা নিতে অবশ্যই হবে, কারণ খুব সংক্ষেপে কন্ট্রোল যদি X দিই তাহলে কিন্তু আমার এই সিজারের কাজ অর্থাৎ কাটের কাজ হয়ে গেল। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল, এই যে আমি আবার উপরে নিতে চাচ্ছি, আবার কন্ট্রোল ভি দেই, এই যে আমার কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে গেল। তাহলে আমরা আর যদি কম্পিউটারের এই অংশ থেকে করতে চাই, এই পেস্ট অংশে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আমার কাট, কপি এবং পেস্টের কাজ। এবার আসা যাক, একটু কপি করে দেখাবো। আমি চাচ্ছি যে এই লেখাটাকে সম্পূর্ণ কপি করব। তো আমি একবার সিলেক্ট করতে যেয়ে মাউস পয়েন্টার এই যে এইভাবে টেনে ড্র্যাগ করে আমি এটাকে কপি করে নিয়েছি। কিন্তু আমি যদি চাই যে কন্ট্রোল A দিয়ে সব লেখা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল A দিলাম, সব লেখা সিলেক্ট হয়ে গেল। এবার আমি কী করব, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমি এবার পেস্ট করে দেব। এই যে পেস্ট, আমার লেখা কিন্তু পেস্ট হয়ে গেল। তাহলে আমি কি দেখালাম অবশ্যই খেয়াল করেছো, আমরা ক্লিপবোর্ডের কাট, কপি এবং পেস্টের কাজ দেখালাম। এবার ফরম্যাট প্রিন্টারের কিছু কাজ আছে, তো সেটা আমরা পরবর্তীতে দেখাবো। যখন আমি শুধু হোম মেনুর কাজ করব তখন তোমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব। তো এই ছিল আমার কাট, কপি, পেস্টের কাজ। এবার আসা যাক ফন্ট এর কাজে। তাহলে আমরা হোম মেনুর ফন্ট অপশনে কাজ করব। এখানে প্রথমে আছে কি, এই যে, আর আমরা যখন কার্সর নিব তখন কিন্তু আমাকে কোন কাজ করতে হবে সেটা কিন্তু শো করে। তার মানে আমি ফন্ট অপশনে চলে এসেছি। এই কিন্তু নিচে লেখা আসছে এই যে ফন্ট। ফন্ট কোন অপশনে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস F। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস F দেই তাহলে কিন্তু আমার এই লেখাটা চলে আসবে। তো কন্ট্রোল ফন্ট, এখান থেকে আমি যদি চাই লেখাটাকে আমি যেহেতু ইংলিশ সাধারণত টাইমস নিউ রোমান বইয়ের লেখাগুলো এই ফন্টে হয়ে থাকে, অথবা আমি যদি চাই কোনো ডিজাইন করতে অন্য কোনো, এই যে আমি যদি চাই এই ডিজাইনটা করতে তাও হবে। কিন্তু আমি যদি এখন এটাকে সিলেক্ট করি তা কিন্তু সে হবে না, কারণ আমি এটাকে কিন্তু সিলেক্ট করে নিই। তো আমি একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিলাম। এবার আমি এটাকে এই যে ফন্ট স্টাইলে ক্লিক করলাম, এই যে এই ডিজাইনটা করে দেই। এই দেখো আমার লেখাটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বড় করে দেখাবো। ওকে, তো ওই একই কাজ করতে হবে, আমাকে কিন্তু সিলেক্ট করে দেখাতে হবে। তাহলে আমি হোমে ক্লিক করলাম, এই হচ্ছে ফন্ট সাইজ। এই কিন্তু আমি যখনই এখানে কার্সর নিয়ে এসেছি তখনই কিন্তু আমার এটাকে দেখাচ্ছে। আবার দেখাই, দেখো আবার আমি যখনই এখানে কার্সর নিয়ে এসেছি এই কিন্তু নিচে দেখাচ্ছে ফন্ট সাইজ। আর এটার কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি। চেঞ্জ দ্য সাইজ অফ ইয়োর টেক্সট, এখানে আবার তাও লিখে দিয়েছে চেঞ্জ দ্য সাইজ অফ ইয়োর টেক্সট। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা যদি অনেক সময় কিছু মনে না রাখতে পারি তাহলে আমরা কার্সর নিয়ে গেলেও কিন্তু আমরা ওই জায়গাটা দেখতে পারবো। তাহলে আমি চাচ্ছি আমার এই ফন্ট সাইজটাকে পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমি এটাকে যে এই সাইজ, যে সাইজ দিই আমি 48 সাইজ দিয়ে দিলাম বা 72 সাইজ দিলাম। আচ্ছা, দিলাম 72 সাইজ। এখন আমি চাচ্ছি যে এই 72 সাইজটাকে আরও বড় করব, কিন্তু এখানে 72 সাইজের বেশি শো করে নেই। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, নিশ্চয়ই অবশ্যই এর সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি সরাসরি এখান থেকে লিখে দেই, তো আমি এখানে সরাসরি 80 সাইজ লিখে দেই, যে সাইজ আমি করতে চাই, আমার এটা কিন্তু 80 সাইজ হয়ে গেল। তো এই ছিল আমার সাইজ।
এবার আমি চাচ্ছি এটাকে আবার ছোট করব, তাহলে কি করব, এই এখান থেকে আমি 28 বা 48 সাইজ করে নিলাম, এই ছোট হয়ে গেল। এবার এই যে দেখো, এই যে দুটো এর কাজ কি, ইনক্রিজ ফন্ট সাইজ, কন্ট্রোল প্লাস গ্রেটার দেন চিহ্ন দিলে আমার এটা হয়ে যায়, মেক ইউর টেক্সট এ বিট বিগার, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে এক সাইজ বড় হয়, এক সাইজ বড় হয়ে যাচ্ছে, এই যে এক সাইজ বড় হয়ে যাচ্ছে, নিশ্চয়ই লক্ষ্য করছো, এক সাইজ বড় হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এক সাইজ ছোট করব, এই এখন 90 সাইজ শো করতেছে কিন্তু সে, এবার আমি চাচ্ছি ছোট করব, এই যে ছোট হচ্ছে কিন্তু, এই যে আমি যেভাবে করেছিলাম প্রথম সেই জায়গাগুলো কিন্তু সব 36, 26 অর্থাৎ 10 সাইজ সে আমাকে ছোট করে দেখাচ্ছে। আবার আমি বড় করতে চাচ্ছি, এই ইনক্রিজে যাচ্ছি, বড় করতে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এই ইনক্রিজ আর ডিক্রিজ থেকে ফন্ট সাইজ পরিবর্তন করে দেখাতে পারি। এবার আমার লেখাটাকে যদি আমি বিভিন্ন স্টাইল করতে চাই, চেঞ্জ কেস, তাহলে এখান থেকে আমি সেন্টেন্স কেস, মানে আমার লেখা যেভাবে আছে সেভাবেই দেখাবে, এই যে সেন্টেন্স কেস দেখাচ্ছে। এবার আমি চাচ্ছি এই যে এখানে তো কয়টা অংশ আছে, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড আর টগল কেস, মানে আমি এই সেজটা যদি করি তাহলে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, এই যে দেখো প্রথম অক্ষরটা ছোট হাতের শো করতেছে এবং শেষের অক্ষরগুলো বড়, এই যে প্রথম অক্ষরটা ছোট, শেষের অক্ষরটা বড়, জাস্ট এখানে যেভাবে আছে সেভাবেই সে শো করতেছে। এই যে লোয়ার কেস সব সে স্মল লেটার হবে, তারপর এগুলো সব নিজেরা ধরে ধরে আপার কেস মানে সব ক্যাপিটাল লেটার হবে, এভাবে আমরা করে দেখতে পারি। তারপর আচ্ছা আমি তোমাদেরকে এই অংশটার থেকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওটা যেহেতু প্যাচের একটা অক্ষর, এই যে আপার কেস, এই যে সব লেখাগুলো বড় হলো, এটাকে একটু সাইজটা বড় করে নিই, ওকে, এটা বড় অক্ষর করে নিলাম, এটা কিন্তু সব বড় অক্ষর শো করলো। এবার সেন্টেন্স কেস করবো আবার লাস্টে, লোয়ার কেস মানে সব স্মল লেটার, এই যে তারপরে ক্যাপিটালাইজ, আর এই যে প্রথম অক্ষর, এই যে প্রথম অক্ষরটা বড়, এই যে। তো এভাবে আমরা আবার সেন্টেন্স কেজে রেখে দিলাম, সেন্টেন্স কেজ আমি যেভাবে সাধারণত লিখি সেই লেখাটা এভাবে থাকবে। আচ্ছা, এই ছিল আমার ফন্ট সাইজ। এবার আসা যাক, এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, এই যে বোল্ড এখানে বি এর কাছে যদি আমি কার্সর নিয়ে যাই তাহলে কিন্তু বোল্ড অর্থাৎ কন্ট্রোল প্লাস বি, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস বি, তুমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কি দাও প্রেস করো তাহলেও কিন্তু লেখাটা বোল্ড হয়ে যাবে। এই যে লেখাটা একটু মোটা মোটা অক্ষর মানে বোল্ড হয়ে গেল। আবার তুমি এটাকে ক্লিক করো তাহলে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, আবার বোল্ড করতে চাই, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি দেই তাহলে অবশ্যই মোটা অক্ষর হয়ে যাবে। এই ছিল মোটা অক্ষর। এবার আমি চাচ্ছি মোটা অক্ষর রেখে এবার কি করব, ইটালিক করব, এই যে লেখাটা একটু ইটালিক স্টাইল হলো, বাঁকা হলো, এই ছিল ইটালিক। আবার ইটালিক থেকে আমি না রাখতে চাইলে আমি আবার ওই ইটালিকই ক্লিক করব, এটা করা হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস আই, ইটালিকের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস আই, তো নিশ্চয়ই মনে রাখবে। এবার আন্ডারলাইন, আমি চাচ্ছি এই লেখাটুকুর নিচে আন্ডারলাইন দিতে, এই যে সম্পূর্ণ লেখাটুকুর নিচে আন্ডারলাইন হয়ে গেল, এই কন্ট্রোল প্লাস ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে, কন্ট্রোল প্লাস ইউ দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে আন্ডারলাইন উঠে যাবে, তার মানে এটা কিন্তু হাইলাইটস নেই। যদি আমি যে কোনো একটা অংশ করি, এই যে যেমন বোল্ড করা আছে, এখান থেকে তাকালেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার লেখাটা বোল্ড হয়ে আছে, মোটা অক্ষর হয়ে আছে। তো এটা আবার উঠিয়ে দেই, এই যে হাইলাইটস করা না থাকলে বুঝতে হবে যে আমার কোনো অপশন নাই, আর এটা হাইলাইটস করা আছে তার মানে আমার লেখার সাইজটা হচ্ছে 26। তো নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছ। এই ছিল। আর ফন্টের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করে এই অংশে ক্লিক করি তাহলে এরকম একটা স্ট্রাইক চলে আসবে, আবার এটাকে আমি মুছে ফেলতে চাই উঠে যাবে। আর এই হচ্ছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে, সুপারস্ক্রিপ্ট পাওয়ার উপরে, সুপারস্ক্রিপ্ট মানে উপরে, সাবস্ক্রিপ্ট মানে নিচে।
এই যে এটাকে আমি কিভাবে করতে পারি, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল চিহ্ন, কন্ট্রোল প্লাস ইকুয়াল চিহ্ন। আমি যদি কন্ট্রোল প্লাস ইকুয়াল চিহ্ন দিই তাহলে আমার লেখার পাওয়ার নিচে যাবে। আর এটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাবল প্লাস। সুপার স্ক্রিপ্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট ডাবল প্লাস 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 চিহ্ন প্লাস প্লাস চিহ্ন। বিষয়টা এরকমের কন্ট্রোল প্লাস শিফট আর প্লাস চিহ্ন দেবো একটা, তাহলে আমার সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে। এটা সাধারণত আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা সাধারণত আমরা বীজগণিতের ক্ষেত্রে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা যখন পাওয়ার দেই এই প্লাস বি হোল স্কোয়ার, এখন কিন্তু আমার এটা হয়নি, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিন্তু আমার কিন্তু পাওয়ার হয়নি। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সিস্টেম এরকমের, আমি দুইভাবে করতে পারি, এটাকে টেনে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, অথবা এটাকে ডাবল ক্লিক করলেও আমার সিলেক্ট হয়ে যায়। এবার আমি কি করব, এই যে কিবোর্ড থেকেও কিন্তু আমি শর্টকাট কি চেপে ক্লিক করতে পারি। যেহেতু আমার পাওয়ার উপরে উঠবে সুপার স্ক্রিপ্ট, সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক করব। ওকে, আবার আমি এটাকে ক্লিক করি, এখান থেকে আবার ক্লিক করে আমি সুপার স্ক্রিপ্ট দিলাম। আর এটা যেহেতু উপরে উঠবে পাওয়ার, সে কারণে আমি এটাকেও সুপার স্ক্রিপ্ট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম। এই আমরা সাধারণত সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এগুলো হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে এবং বিজ্ঞানের যে কিছু সাংকেতিক চিহ্ন আছে S2 SO4, হ্যাঁ H2 SO4, এটাকে আমরা কীভাবে করব, সাবস্ক্রিপ্ট কীভাবে করব, তাহলে দেখো এই যে এটাকে আমি ক্লিক করলাম, আবার এটাকে আমি সিলেক্ট করে 4কে সিলেক্ট করে আবার যদি আমি কিন্তু আবারও বলছি শর্ট কাট কি কিন্তু ব্যবহার করতে পারি কিবোর্ড থেকে। এই এই হচ্ছে আমি মাউস দিয়ে দেখাচ্ছি, কিন্তু শর্টকাট কি দিয়ে এটা তো দেখানো যায়। আর আমি শর্টকাট কি থেকে যদি দেই সেটা তো তোমরা দেখতে পাবে না, সে কারণে আমি দেখাচ্ছি না, কিন্তু মুখে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে শর্টকাট কি সবগুলো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হয়েছো যে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্টের কাজ কি। তো আমরা এ পর্যন্ত শিখলাম। এবার আসা যাক এখান থেকে আমরা লেখার স্টাইল করতে পারি। তো আমি চাচ্ছি এই স্টাইলটা দেবো, তাহলে আমার কিন্তু যেটা সিলেক্ট হবে। আচ্ছা, এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিন্তু আরও একটা পদ্ধতিতে আমি করে তোমাদেরকে দেখাতে পারি। সেটা হচ্ছে যদি তুমি এটা না লিখে এটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করা আছে, এখন যদি 2 দাও তাহলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমার সাধারণত এরকম থাকে, যদি এভাবে থাকে আমার 2 পাওয়ার দিতে হবে, তাহলে আমি একবারে যদি এই সুপার স্ক্রিপ্টকে সিলেক্ট করে এবার 2 দেই তাহলে আমার লেখাটা উপরে উঠে যাবে। কিন্তু তাহলে দুটো পদ্ধতিতে আমরা এটা লিখতে পারি। আবার এটা মনে করো তোমার উঠে গেল, তার মানে উঠে যাওয়া এটাকে এই যে আমরা দুইভাবেই কিন্তু এটাকে লিখতে পারি। আচ্ছা, তো এবার খেয়াল করি আমরা, এখন আমার এ স্কোয়ার দিতে হবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে এসে তারপরে যদি আমি সুপার স্ক্রিপ্টকে সিলেক্ট করে এখানে 2 লিখে দেই তাহলে কিন্তু আমার লেখা হয়ে যাবে। তবে এক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমি যখন পরবর্তী লেখা লিখতে যাব তখন আমার আবার এটাকে ইনএক্টিভ করে এসে এই যে এটাকে আমি ইনএক্টিভ করে আসব, তারপরে আমাকে পরবর্তী লেখা লিখতে হবে, না হয় সে উপর থেকে সব লেখাগুলোকে শো করতে থাকবে। আর যখন আমি কাজে এক্সপার্ট হয়ে যাব তখন আমি যে পদ্ধতিতেই করব সব পদ্ধতিগুলোই বুঝতে সক্ষম হব। এটা হচ্ছে যার যার ব্যাপার, এটা কোনো বিষয় না। কাজ এক্সপার্ট হওয়ার সাথে সাথে সব ধারণাগুলো। এখন আমি চাচ্ছি বি স্কোয়ার দেবো, তাহলে এটাকে ক্লিক করে হাইলাইটস করে রেখে আসলাম, অ্যাক্টিভ করে এখানে আমি 2 দিলাম। এভাবেও কিন্তু করা যায়। তো আমি বিস্তারিত কাজটুকু দেখানোর চেষ্টা করলাম। এবার আসা যাক স্টাইল করব। তাহলে আমি এই এমএস ওয়ার্ডকে চাচ্ছি, এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, এটাকে আমি সম্পূর্ণ লেখাটাকে একটু বড় করে দেই। এখন এটাকে আমি চাচ্ছি একটু ডিজাইন করে দেব, মানে আচ্ছা এটা কি সেটা আবার দেখি আমরা। এই যে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি,
টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি, এটা আমাকে জানতে হবে। তো এটাকে আমি এই ডিজাইনটা যদি করতে চাই তাহলে এই ডিজাইনটা হবে, এটা করলে এটাকে এই ডিজাইনটা হবে। আমি এখান থেকে যে স্টাইলটা নেব সেই স্টাইলটাই কিন্তু আমার ওখানে হয়ে যাবে। এই যে, তো এভাবে আমরা এই কাজটা করতে পারি। এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। এই যে দেখো টেক্সট হাইলাইট কালার দেখবো আমরা এখান থেকে আমরা যেটা দেই, যে ডিজাইনটা দেবো সেটাই হবে। হ্যাঁ, যেটা দেবো এই যে শো করতেছে, আমি এটাই দিতে পারি। আমাদের এই উইন্ডোজ হচ্ছে কিন্তু উইন্ডোজ 10। তো আমি তোমাদেরকে যে চিত্রটা দেখিয়েছিলাম সেটা কিন্তু উইন্ডোজ 7। তো আমি কাজ দেখাচ্ছি কিন্তু উইন্ডোজ 10 থেকে। তো এই যে আমি এটাকে সিলেক্ট করে দেখালাম। এই যে, এবার আসা যাক, আমি এই জায়গাটুকু এই অবস্থায় থাকা আমি অক্ষরের মানে ফন্ট কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এই যে আমি ফন্ট কালারটাকে চেঞ্জ করলাম, এটাকে সিলেক্ট করে আমি ফন্ট কালারটাকে চেঞ্জ করছি। আবার এই কালারটুকু যদি আমি উঠাতে চাই সেক্ষেত্রেও আমাকে এই যে অটোমেটিক কালারে ক্লিক করতে হবে। অটোমেটিক কালারে ক্লিক করলাম। আবার আমি এই হাইলাইটস কালারটাকে উঠাতে চাই সেক্ষেত্রেও আমাকে নো কালার দিতে হবে। এই যে উঠে গেল। আমি আশা করি তোমরা আমি যে এই দুটো অপশন সম্পর্কে ধারণা দিয়েছি, রিবনের হোম মেনুর, ক্লিপবোর্ড অ্যান্ড ফন্ট, এই বিষয়গুলো অবশ্যই তোমরা মোটামুটি বুঝতে সক্ষম হয়েছ। তো আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এবার আমরা প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি কিছু লেখাটাকে একটু বাড়িয়ে নেই। আমার লেখাটাকে আচ্ছা, লেখাটাকে একটু আমি তোমাদের যদি লিখে নেই তাহলে লিখতে অনেক সময় লাগবে, সে কারণে আমি চাচ্ছি তোমাদের একটু কাজটাকে আমি এটাকে একটু আচ্ছা, আমি এখানে এই লেখাটাকে একটু লিখে নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি এই লেখাটাকে প্যারাগ্রাফ করবো এরকম। এখানে কি কি আছে, প্যারাগ্রাফ অংশে আমার কি কি আছে সেটা আগে জানতে হবে। এখানে প্রথমেই আছে বুলেট লাইব্রেরি থেকে আমাকে বুলেট বসাবো। এই যে বুলেটের বিভিন্ন অপশন এখানে দেয়া আছে। তো এই যে ডিজাইনটাই আমি দেবো সেটাই এখানে হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি চাই যে সবগুলোকেই আমি একটা বুলেট দিতে চাই সেক্ষেত্রে আমাকে সবগুলো সিলেক্ট করে তারপর যদি আমি বুলেট দিই, আচ্ছা আমি এগুলোকে সব সিলেক্ট করলাম। সব সিলেক্ট করে যদি আমি বুলেট দিতে চাই তাহলে কি করব, প্যারাগ্রাফ অংশের বুলেটে ক্লিক করে আমি যদি এই ডিজাইনটা দিতে চাই, অর্থাৎ একটা প্যারাগ্রাফের সব প্রথম অংশটা অবশ্যই এরকমই বুলেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই যে একটা দিকে দেখাই। এবার আমি চাচ্ছি একটা বুলেট ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এই যে এই ডিজাইনটা দিই অথবা এটা দিই অথবা এটা দিই, এটা দিলাম। এরপর আমি যদি অন্য কোনো বুলেট দিতে চাই, আমি দ্বিতীয় লাইনে যেতে চাই, সেক্ষেত্রে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার একটা বুলেট শো করতেছে। এখন আমি কন্ট্রোল প্লাস বি, এই বিতে কি হয় এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল প্লাস বি দিই এখানে, তো অটোমেটিক কিন্তু আমার লেখাটা এখানে কি হবে, সিলেক্ট সব কিছু বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে যাবে। তো এই হচ্ছে আমার এ টু জেড সব কাজগুলো আমার দেয়া আছে। আমি শেষের দিকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমার কন্ট্রোল এতে এরপর যদি আমি চাই যে এর পরের অংশেও আমি আবার আর একটা দিতে চাই বুলেট, এরকম বুলেট দেওয়া সম্ভব। ওকে, তাহলে গেল এটা। এখন আমি চাচ্ছি এটাকে নাম্বার ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে নাম্বার, এখান থেকে আমি এই যে নাম্বার দিলাম সিলেক্ট করে, আমার নাম্বার হয়ে গেল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তারপরে আমি কিন্তু আমি পরবর্তীতে যেতে চাচ্ছি সে কিন্তু অটো আমাকে দিয়ে দিচ্ছে। যখনই আমি পরের অংশে যাব আবার
আমার এরকমের লেখার সাথে সাথে আমাকে সেই অংশ একটা দিয়ে দেবে। তাহলে আমি আবার চাচ্ছি পরের লাইন যাবো, এই যে পরে সে অটোমেটিক কিন্তু আমাকে নাম্বার দিয়ে দিচ্ছে। তাহলে আমার এই হচ্ছে কাজের সুবিধা, যে আমি কম্পিউটারে কাজ করার সুবিধাগুলো এটা, যে আমি নাম্বারিং করে নিলে আমাকে আর আলাদা নাম্বার বসাতে হবে না। আমি যদি 100 স্টুডেন্টসের তালিকা করতে চাই, আমাকে 100 স্টুডেন্টসের তালিকায় সে করে দেখাবে কিন্তু। তো আমি পরিবর্তন করে নিতে পারি এখান থেকে। Ctrl+C দিলে কি হয়, সব কিছু কপি হয়ে যাবে, কপি করা হয়ে যাবে, কপি করা হবে। আমি আর লিখলাম না। তো এই ছিল আমার নাম্বারিংয়ের কাজ, অর্থাৎ প্যারাগ্রাফের বুলেট এবং নাম্বার। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা দেখেছো তাদেরকে বিগত ক্লাসে আমি বলেছিলাম যে আমি বুলেট এবং নাম্বারিং অংশটা তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়ালটা যখন আমি এমএস ওয়ার্ডের উপরে একটা ভিডিও আপলোড করব, সেই অংশে তোমাদের অবশ্যই দেখানো হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেদিন একটা অপশন হাইলাইটস হয়ে থাকার কারণে তোমাদেরকে সেই অংশটুকু দেখানো হয়নি। আর আমি যে ওখান থেকেই ট্রাই করবো, তাহলে তোমাদের ভিডিও লং হবে, যার কারণে আমি আর সময় নেইনি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এবার এই অংশে আছে কারেন্ট লিস্ট, অর্থাৎ আমরা অনেক সময় প্রশ্ন করার ক্ষেত্রে এরকমের একটা প্রশ্নের অধীনে আবার ABC এরকম কিছু অংশ থাকে। এই অংশ যখন করবো, এই যে যেমন এই যে একটার অধীনে 1.1, 1.1.1 এরকম কিছু অংশ থাকে, সেক্ষেত্রে এই রিজনগুলো আমরা করে নিতে পারি সিলেক্ট করে। তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। তবে আমাদের সাধারণত কাজ করার ক্ষেত্রে এই অংশগুলো খুব একটা প্রয়োজন হয়নি। যারা প্রশ্ন টাইপ করে তাদের ক্ষেত্রে এটা একটু দরকার। তো আমি এই কাজটা তোমাদেরকে দেখালাম না। তো তোমাদের প্রয়োজন হলে অবশ্যই এই ধারার অনুযায়ী করে দেখতে পারবে, করে দেখাতে পারবে। তো এই ছিল তোমাদের বুলেট অ্যান্ড নাম্বার। এবার আসা যাক, আমরা এই যে অ্যালাইনমেন্টের কাজ দেখাবো, যে অ্যালাইন্ড লেফট, অ্যালাইনমেন্টে প্রথমে লেফট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই, এই চারটার কাজ দেখাবো। একটু খেয়াল করি, আমরা এখান থেকে কিন্তু কোন অ্যালাইনমেন্টে আছি সে কিন্তু শো করে দেখাচ্ছে, অর্থাৎ আমরা লেফট অ্যালাইনমেন্টে আছি, কিন্তু আমি চাচ্ছি এটাকে রাইট অ্যালাইনমেন্টে রাখবো। এই দেখো, সে কিন্তু লেখাটা আমার মাঝ বরাবর দেখাচ্ছে। আমি চাচ্ছি সম্পূর্ণ লেখাটাকে আমি রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টে নেব। এই যে আমাকে কিন্তু সব সে সেন্টার অ্যালাইনমেন্টে শো করে দেখাচ্ছে। আমি চাচ্ছি রাইট, এই যে রাইট অ্যালাইনমেন্টে সে আমাকে দেখাচ্ছে। সে এই দিক থেকে কিন্তু সে সমান করে দেখাচ্ছে সে। এবার আমরা কোনো কিছু লেখার পরে আমরা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এটাকে জাস্টিফাই করে নিতে হয়। আমরা জাস্টিফাই করে তারপর প্রিন্ট করি। এই যে জাস্টিফাই করে নিব, তারপর এই যে লেখাটাকে কিন্তু সে সমান করে নিয়েছে। না হয় প্রিন্ট করলে আমাদের কাগজটা ভালো দেখা যায় না, সে কারণে আমরা এটাকে জাস্টিফাই করে নিই। তো এই ছিল আমাদের কাজ। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে ডিক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট। অর্থাৎ এখান থেকে আমরা একটু লক্ষ্য করি যে আমাদের মানে ট্যাবের কাজ করা হয়, আমাদের এই ব্যাকে ডিক্রিজে ব্যাকে কাজ করছে, আর এখানে যদি ইনক্রিজে দেয় তাহলে ডানে। অর্থাৎ ট্যাবে যে কাজ করা হয় সাধারণত এই কাজটাই এখান থেকে করা হয়। আচ্ছা, এবার আমরা একটু এই শর্টের কাজ দেখাবো। শর্টের কাজটা কি? শর্টের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখাই, যেমন এখান থেকে আমি দেখাই এ এ তারপরে দেই আর, তারপরে দেই ই, তারপর টি। আমি কয়টা অক্ষর লিখলাম, কিন্তু আমার এই অক্ষরগুলো ধারাবাহিকভাবে নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমার অক্ষরগুলো এ থেকে জেড পর্যন্ত ধারাবাহিকভাবে সাজাতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এ আর জেডের এটা ক্লিক করি। এখান থেকে আমাকে দেখাচ্ছে যে আমি প্যারাগ্রাফ হোক বা যে লেখাই হোক, আমি কোন আকারে চাচ্ছি, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। তার মানে এ থেকে জেড নাকি জেড থেকে এ। আমি চাচ্ছি অ্যাসেন্ডিং আকারে, তাহলে এ থেকে জেড আমার সাজানো আছে, আমি এটাকে ক্লিক করে দিই।
আমার কিন্তু ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছে। এ, ই, ও, আর, কি এবং ভি। আমি কিন্তু এভাবে লিখছিলাম না। আবার এটাকে চাচ্ছি আমি ডিসেন্ডিং করতে চাই, তার মানে জেড থেকে এ করবে। তাহলে দেখো এই যে আমার কিন্তু এখন উপর থেকে নিচে, তার মানে জেডের ধারাবাহিকভাবে যে লেখাগুলো আছে সে কিন্তু এটাকে ডিসেন্ডিং করে দিয়েছে। এই ছিল আমার প্যারাগ্রাফের অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের কাজ। আর এটা হচ্ছে আমার লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তাহলে আমি তোমাদেরকেও একটা প্যারাগ্রাফ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি এই জায়গাটুকু তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আমি চাচ্ছি তোমাদের এই লেখাটাকে আমি প্যারাগ্রাফ স্পেসিং করবো। তাহলে আমাকে এটাকে আমি সিলেক্ট করব, এটার মাঝখানে ফাঁকা দেবো আর একটু, সেইটার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। এবার আমি এখানে ক্লিক করব। এই যে এখানে আমাকে স্পেসগুলো দেওয়া আছে, 1.15 দেবো নাকি 1.5 দেবো না 2 পয়েন্ট, মানে ফাঁকাগুলো এরকম পর্যায়ে থাকবে কিনা। আমি যখন 2 দিলাম তখন কিন্তু আমার লেখাগুলো অনেক ফাঁকা করে দিয়েছে। আমার কিন্তু লেখা আগে এরকমের ছিল না। তো আমি আবার পূর্বের পর্যায়ে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কী করব, এই যে 1 পয়েন্ট এই পর্যায়ে আবার দিয়ে দিলাম। আবার আমি চাচ্ছি আর একটু ফাঁকা দিলে ভালো লাগবে, সে কারণে 1.5 দিলাম। এই 1.5 দিলাম, আমার লেখাটা কিন্তু একটু ফাঁকা হয়েছে, এখন কিন্তু দেখতে একটু ভালো লাগে। তো আমরা এইভাবে এই কাজগুলো করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে সক্ষম হয়েছ। আর যদি তোমাদের বুঝতে সক্ষম না হয়, তোমরা যদি বুঝতে সক্ষম না হও, তাহলে অবশ্যই পজ করে করে আমার এই ভিডিওটা বোঝার চেষ্টা করবে। আমি আশা করি তোমাদের অবশ্যই আমার এই ভিডিওটা মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজটুকু বুঝতে সহায়ক হবে। তো আমি একটু দ্রুত বলি, কারণ ভিডিও অনেক লং হবে, যার কারণে বলার ক্ষেত্রে আমি একটু দ্রুতভাবে বলে যাচ্ছি, না অনেক সময় নেবে। তো এই ছিল আমার তাহলে প্যারাগ্রাফ স্পেসিংয়ের কাজটা আমি দেখালাম। এবার এখান থেকে শেডিংয়ের যে কোনো একটা কাজ করে দেখাতে পারি। এই যে আমরা যে ডিজাইনটা দিই সেটাই করতে পারি। ওকে, এরকমের আমরা শেডিং কালার করতে পারি। এরপর আবার যদি আমরা এখান থেকে আবার এটাকে আমরা চাই যে এই যে বর্ডার দেব, বটম বর্ডার, তারপর চাই যে আমি অল বর্ডার দিতে চাই। আমার লেখাটা কিন্তু অল বর্ডার হয়ে গেছে। আবার চাচ্ছি আমি এই যে বর্ডারের এই ড্রপ ডাউন বাটনে যদি আমি ক্লিক করি, আমি এখান থেকে যে অসংখ্য আছে, এখান থেকে আমি যে কোনো স্টাইল কিন্তু আমি দিতে পারি, যেমন বর্ডার্স অ্যান্ড শেডিং, তারপর অল বর্ডার্স, নো বর্ডার দিই। এবার এই যে নো বর্ডার দিলাম, আমার বর্ডারটা কিন্তু উঠে গেল। আমি আবার বর্ডার দিতে চাই, আবার অল বর্ডার দিলাম, এই অল বর্ডার হয়ে গেল। আমি চাচ্ছি এই ডান দিকে বর্ডার দেওয়া, এই যে ডান দিকে বর্ডার দিলাম, এই কিন্তু আমার ডান দিকে বর্ডার হলো। আবার আমি চাচ্ছি যে বাম দিকে বর্ডার দেবো, এই লেফট বর্ডার, এই আমার বাম দিকে বর্ডার হলো। আবার আমি চাচ্ছি এই যে উপরে এবং এই যে ডান পাশে বর্ডার। তারপরে এই রকমের আমি এখান থেকে নিয়ে আমি বর্ডারগুলো দিতে পারি, অল বর্ডার। ওকে, তারপরে এই ছিল আমার বর্ডারের কাজ। তো প্যারাগ্রাফ অংশের কাজগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছ। তো মোটামুটি কাজের ধারণা আমরা এখান থেকে যা অর্জন করেছি, এটাই ছিল ফাইল এবং হোম মেনুর কাজ। আর স্টাইলের মধ্যে কী কী আছে দেখি আমরা। এখান থেকে আমরা যে ডিজাইনটা নিতে চাই, এটা হাইলাইটস করা, তার মানে এই ডিজাইনের মধ্যে আমরা আছি। আবার যদি আমি এটাকে নিতে চাই তাহলে এটা দিতে পারি, আবার যদি আমি এটাকে দিতে চাই তাহলে এই ডিজাইনটা শো করবে, আবার এটা দিতে চাই এরকমের। আবার যদি আমি চাই যে এর বাইরেও কোনো ডিজাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এরকমের এখান থেকে যে কোনো স্টাইলটাকে সিলেক্ট করে কিন্তু আমরা এভাবে দিতে পারি। তো এই ছিল আমার স্টাইলের কাজ। তো
এরপর আমি চাচ্ছি এখানে আমার আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, Ctrl+F অর্থাৎ নেভিগেশন বার আমরা যদি চাই, অর্থাৎ ফাইন্ড করতে চাই একটা অক্ষর, সেক্ষেত্রে আমাকে এটাকে ক্লিক করতে হবে। এবার ফাইন্ডে ক্লিক করি। এই যে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ ডিজিটাল প্রযুক্তিতে কিন্তু আমাদের এই নেভিগেশন দ্বিতীয় অভিজ্ঞতায় নেভিগেশন বার সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। এই যে নেভিগেশন বারের কাজটা কি, আমি চাচ্ছি যে এখান থেকে একটা শব্দ খুঁজতে, তো সেক্ষেত্রে আমাকে এই লেখাগুলো কিন্তু আমি এখান থেকে একটা লিখে দিতে পারি। যেমন আমি চাচ্ছি ওয়ার্ড লেখাটাকে আমি খুঁজতে চাচ্ছি, ওয়ার্ড লেখা। আমি এই ফাইন্ড মানে খোঁজা, এই ওয়ার্ডে ক্লিক করলাম। দেখো আমার এই ডকুমেন্টে আমার ওয়ার্ড লেখাটাকে কিন্তু সে হাইলাইটস করে দিয়েছে, এই একটা ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড। তো এই হচ্ছে আমার ফাইন্ডের কাজ, ফাইন্ড রিপ্লেস। আমি যদি একটা এসে লিখি ইংরেজির, সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে এই এসেটায় কতবার এই শব্দটা লেখা আছে সেটা আমাকে কাউন্ট করে দেখাও, কিন্তু আমি কি এরকমের লেখা থেকে এরকমের খুঁজে গুনে তারপর বলবো না, এটা আমাকে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এই জায়গা থেকে আমাকে দেখাতে হবে। এখান থেকে যদি আমি চাই আবার এখান থেকে আমি চাই যে কি চাই, আমি চাচ্ছি বোল্ড লেখাটাকে আমাকে সিলেক্ট করে দেখাও। এই বোল্ড দিয়ে দিলাম, আমি এখানে ফাইন্ড করে দিলাম কি বোল্ড, মানে এখানে আমি সার্চ বারে বোল্ড লিখে দিলাম। এখন আমাকে কোথায় কোথায় বোল্ড আছে সে কিন্তু বোল্ড লিখে দিয়েছে। এই একটা বোল্ড আছে আমার, এই একটা বোল্ড আছে, নিশ্চয়ই আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবং আমি যদি এখান থেকে আবার পরিবর্তন করতে চাই সেটাও কিন্তু আমি আবার করে দেখাতে পারি, তাই না? আচ্ছা, এবার এই রিপ্লেস, অর্থাৎ আমি এখানে চাচ্ছি এই বোল্ডের জায়গায় আমাকে কি লিখে দেব, বোল্ডের জায়গায়ও আমি চাচ্ছি কম্পিউটার লিখে দেব। তো কম্পিউটার লিখে দিলাম, রিপ্লেস উইথ বোল্ড, এখানে কোন জায়গায় দেবে, বোল্ডের জায়গায়। আচ্ছা, রিপ্লেস। তাহলে এবার দেখি আমরা, তাহলে আমাকে সার্চ বোল্ড এটাকে দেখি, text or objects, replace bold, এখানে রিপ্লেস করব COMPUTER। এই যে আমার কিন্তু এই বোল্ড লেখাটায়, এখন আমি এখানে কম্পিউটার লিখে দিই, তাহলে আমাকে কম্পিউটার শো করবে, COM, এই যে সে কিন্তু কম্পিউটার শো করতেছে। তাহলে আমি বোল্ড লেখা ছিল কোথায়, আমার এই বোল্ড লেখাটাকে কিন্তু সে কম্পিউটার লিখে দিয়েছে। এই ছিল আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের জায়গা। তাহলে আমি শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে সক্ষম হয়েছ। এই ছিল আমার রিবনের হোম মেনুর কাজ। এবার আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি ইনসার্ট মেনুর কাজ দেখাবো, খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো ইনসার্ট মেনুর কাজ হচ্ছে আমার পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, তারপরে এই যে অ্যাপস ফর অফিস, অ্যাপসের কিছু কাজ আছে, অনলাইন ভিডিও আর মিডিয়া, লিঙ্কসের কাজ আছে, কমেন্টসের কাজ আছে, হেডার অ্যান্ড ফুটারের কাজ আছে, টেক্সটের কাজ এবং সিম্বলসের কিছু কাজ আছে। ব্যাপক কাজ, ইনসার্টে আমাদের অনেক কাজ রয়েছে। তো প্রথমেই আমাদের পেজ, কভার পেজে ক্লিক করি। আমি এখান থেকে যে ডিজাইনটা নিতে চাই সেটা আমার নিয়ে আমি কাজ করতে পারি। এই হচ্ছে কভার পেজের কাজ। এরপর চাচ্ছি আমি ব্ল্যাঙ্ক পেজ নেব, তো ব্ল্যাঙ্ক পেজ থেকে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। আর পেজ ব্রেক, তাহলে আমি চাচ্ছি যে আমার এখান থেকে এটা পেজ ব্রেক করতে চাচ্ছি। এই যে পেজটা আমাকে
ব্রেক করে দিছে, তার মানে ভেঙে দিয়েছে আমাকে। আমি চাচ্ছিলাম পেজটাকে ব্রেক করে দিতে, যতটুকু সিলেক্ট করেছি ওইটুকু আমি ব্রেক করতে চাচ্ছিলাম, ব্রেক করে দিয়েছে। আবার আমি ওটাকে পুনরুদ্ধার করতে চাই, এখানে আনডু রিপ্লেস করলাম, আমার এখানে কিন্তু নিয়েছে। এই যে এন্ড নাম্বারিং থেকে আমাকে শো করছে। আমি আবার দেখাচ্ছি পেজ ব্রেক একটা গুরুত্বপূর্ণ অংশ। এই যে পেজ ব্রেক করে দেখাচ্ছে। এবার আমি আবার এখানে আনডু রিপ্লেস করি, সে আবার পুনরুদ্ধার হবে। এই ছিল আমার পেজ ব্রেকের কাজ। এবার আমি একটা টেবিল তৈরি করে দেখাবো। তার মানে আমি এই নিচে কার্সর যেখানে, এখান থেকে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। এবার টেবিলের কাজটা একটু ব্যাপক। আমি যদি চাই যে এই কয়টা কলাম এবং এই কয়টা রো বিশিষ্ট কোনো কাজ করতে, তাহলে আমি সরাসরি এখান থেকে ক্লিক করলেই আমার এই টেবিলটা হয়ে যাবে। কিন্তু আমার যদি অনেক সময় দেখা যায় যে এর চেয়ে বেশি টেবিল দরকার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এখানে টেবিলে ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে মনে করে এখানে নাম্বার, যে আমি উপরেরটা বাড়ে নিচেরটা কমে, এবং আমি যদি খুব দ্রুত কাজ করতে চাই তাহলে এখানে 10টা কলাম দিলাম এবং এখানে আমি রো দিলাম 10টা রো 10টা কলাম দিলাম। সেক্ষেত্রে আমি এটাকে ওকে করে দিই। এখন কিন্তু আমার এখানে ছিল 8টা কলাম 8টা রো। আমার যদি বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এরকমের কলাম সংখ্যা বাড়িয়ে নিতে পারি। এরপর এখান থেকে আমার আরেকটু কাজ আছে। আমার আমি ধরি 1, এখানে 2 এরকম লিখে নিয়ে, তাহলে এবার চাচ্ছি আমি 2 এর মাঝখানে আর একটা কলাম সংখ্যা বাড়াতে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই কলামটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এবার ইনসার্ট করতে হবে। ইনসার্ট করব কোথায় করতে চাই আমি, রাইট নাকি লেফটে? তাহলে আমি রাইটে ক্লিক করতে চাই। এই যে আমার এই 2 এর কলামটাকে সিলেক্ট করছিলাম, আমি চাচ্ছিলাম যে ডান পাশে আমাকে একটা কলাম তৈরি করে দাও। সে কিন্তু আমাকে ডান পাশে একটা কলাম তৈরি করে দিয়েছে। এখন আবার চাচ্ছি আমি এটাকে, আমার প্রয়োজন নেই, আমি এটাকে মুছে ফেলবো। তাহলে এটাকে সিলেক্ট করব, এবারে ডিলেট দিয়ে কি চাচ্ছি, এটা কি কলাম নাকি রো? কলাম। তাহলে আমি কলামটাকে মুছে ফেললাম। এই আবার সে মুছে গেল। এভাবে আমরা কলাম বাড়াতে এবং কমাতে পারি। আবার আমি চাচ্ছি রো বাড়াবো, এখানে 2 দিলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি এই একের নিচে আমি একটা রো সংখ্যা আসবে। তাহলে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট রাইট বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি 1-এর 2 এর উপরে, অ্যাবাভ মানে উপরে। এই যে 2 এর উপরে আমাকে কিন্তু একটা সে রো তৈরি করে দিয়েছে। আবার এটাকে আমি মুছতে যদি চাই তাহলে ঠিক একই পদ্ধতি। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি মুছতে চাই রাইট বাটনে ক্লিক করি, এবার ডিলিট রো, তার মানে আমার লেখাটা কিন্তু মুছে গেল। তো এভাবে আমরা কলাম সংখ্যা বাড়ানো এবং কলাম কমানোর কাজগুলো আমরা এভাবে করতে পারি। আমি এতগুলো ক্লিক করেছি বলে আমার এতগুলো রো সংখ্যা বেড়েছে। তাহলে আমি যদি সবগুলোকে একবারে ডিলিট করতে চাই তাহলেও কিন্তু আমি ডিলিট করে দিতে পারি। ডিলিট রো, আবার সেই 1-2 দিন পূর্বের পর্যায়ে ফিরে এসেছে। তো এই ছিল আমার টেবিলের মোটামুটি একটু কাজ। আমি এই টেবিলে লেখা কীভাবে আনতে হয়, কীভাবে লিখতে হয়, এবং আমি এই টেবিলে যদি আমি একে ড্র টেবিল অংশ আছে, এখান থেকেও কিন্তু আমি এই যে ড্র টেবিল আছে, এই ড্র টেবিলে ক্লিক করলে আমি কিন্তু এই লেখাটা, এটাকে আবার চাই যদি এখানে একটা কলাম বাড়াবো, সেক্ষেত্রে আমি বাড়াইয়ে দিতে পারি। তখন আমি কলাম সংখ্যা বাড়ানো কমানো করতে পারি। যে এখানে আবার এখান থেকে যে আমি এটাকে দিলাম, যে এখান থেকে আমি চাচ্ছি যে আর একটা কলাম রো বাড়াবো। আবার এখান থেকে একটা কলাম দিলাম। হাত স্পষ্ট হতে হয়, বাঁকা গেলে। যে আমি ড্র টেবিল এটাকে ক্লিক করে আমি এটাকে এঁকেও দিতে পারি। আবার আমাকে যখন ড্র টেবিলে ক্লিক করলাম, আমার কিন্তু পেনটা আর নেই। আবার ঠিক একই পদ্ধতিতে আমি যদি এই আঁকা অংশগুলো মুছতে চাই তাহলে কিন্তু আমি তাও এখান থেকে মুছতে পারি। তাহলে ড্র টেবিলের
আচ্ছা, এবার আসা যাক ইলাস্ট্রেশনের কাজ। আচ্ছা, আমি এটাকে একটু মুছে দিই। উফ মাই গড, পেনটাকে আমাকে রেখে আসতে হবে। এবার আমি চাচ্ছি লাইক বাটনে ক্লিক। খুব নিখুঁতভাবে আমাকে ডিলিট টেবিলটা ডিলিট করে দিলাম। ডিলিট টেবিল দিলাম একবারে। আচ্ছা, এবার ইনসার্টের আর যে অংশটুকু আছে আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। এবার পিকচার কাজ, একটা পিকচার কিভাবে আনতে হয়। পিকচার, তো আমাকে পিকচার কোথায় আছে সেটা খেয়াল করতে হবে। আমার ডেস্কটপে পিকচার, অল পিকচার থেকে অল পিকচারটাকে আমি ওপেন করি। এখান থেকে আমি চাচ্ছি একটা ছবি নিয়ে যাব, তাহলে আমার একটা ছবি খুঁজে নেই। এখান থেকে একটা ছবি নেব। এখান থেকে আমি একটা ছবি নিলাম। তাহলে আমরা এভাবে একটা ছবি কীভাবে আনতে হয়, আমরা একটা ডকুমেন্টে কীভাবে একটা ছবি আনতে হয়, এটাকে আমি যদি ছোটো বড়ো করতে চাই তাহলে আমি ছোটো বড়ো করতে পারি। এই যে বাম কর্নারে যদি এরকম করি তাহলে ছোটো হয়ে যাবে। একবারে আবার যদি এদিকে কমাতে চাই তাহলে ফিল্টারে ক্লিক করলে ছোটো হয়ে যাবে। আবার বড়ো করতে চাই বড়ো হয়ে যাবে। আবার যদি আমি নিচের দিকে বাড়াতে চাই বাড়বে। এভাবে আমরা ছোটো বড়ো করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটা ছবি কীভাবে ইনসার্ট করতে হয় এই বিষয়গুলো শিখলাম। এবার অনলাইন পিকচার অর্থাৎ আমরা যদি অনলাইন থেকে কোনো ছবি আনতে চাই অবশ্যই আমাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমার ইন্টারনেট কানেকশন আছে, সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে দেখাতে পারি। তো এখানে সার্চ বারে আমি লিখে দিতে পারি বার্ড, একটা বার্ড বা ফ্লাওয়ারের একটা ছবি আনবো। একটা ফ্লাওয়ার সার্চ দেব। এই যে আমি এখান থেকে একটা ছবি নিতে চাচ্ছি, আমি এই ছবিটা নিব। আমার এই ছবিটা কিন্তু সরাসরি চলে আসছে। তো এভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি। ওকে, তো আমরা দুইটা পদ্ধতিতে ছবি দেখালাম। এবার শেপসের কাজ, তাহলে শেপসের কাজ করতে আমাকে একটা শেপ কীভাবে আনতে হয়, যেমন এই টেক্সট, লাইন, ওভাল, রেক্ট্যাঙ্গেল, মানে এই বিভিন্ন টেক্সট শেপ আছে। এই শেপগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা যদি একটা পতাকা আঁকতে চাই সেক্ষেত্রে এরকম একটা শেপ নিতে পারি। আবার এখান থেকে একটা ওভাল, মানে বৃত্তাকার, তারপর একটা লাইন নেই। এই যে এই লাইনগুলোকে আবার এই যে ওইভাবে আমরা একটা পতাকা দিই। এটাকে যদি আমি কালার করতে চাই, যেমন এই শেপ ফিল, এখান থেকে আমি লাল দিতে পারি। আবার এটাকে যদি আমি সবুজ দিতে চাই তাহলে সবুজ দিতে পারি। এই 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 লাইন কালারটাকে যদি এটাকে যদি আমি কালো করতে চাই, এই ছিল আমার। আমি এটাকে করতে পারি।
আবার এর উপর যদি আমি লিখতে চাই, যেমন আমি কোনো লেখা লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে টেক্সট বক্স নিয়ে এসে শেপস, এই টেক্সট বক্স এনে আমি যদি এখানে লিখে দেই, আমি এখানে কিন্তু টেক্সট বক্স এনে এখানে লিখে দিতে পারি ন্যাশনাল ফ্ল্যাগ। আমি যদি এখানে কিছু লিখে দিই তাহলে লেখা হয়ে যাবে আমার। তো এভাবে আমরা কাজ, শেপের কাজ করতে পারি। এবার স্মার্ট আর্টের কিছু কাজ আছে। স্মার্ট আর্টের কাজ হচ্ছে আমরা যখন কোনো লেখি, যেমন কোনো বিষয়ের শিরোনাম লিখতে যেয়ে আমাদের বিভিন্ন শেপের দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো শেপ নিয়ে আমরা কাজ করে দেখাতে পারি। যেমন আমি তোমাদেরকে ক্লাসে একটা বিষয় বোঝাতে চাই, যে বিষয়টা হচ্ছে একজন কবির পরিচিতি। তাহলে আমরা এই শেপটাকে নিয়ে এসে, যে এই শেপটাকে নিয়ে আসলাম, এখানে যদি আমি মাঝখানে একটা কবির ছবি দিয়ে দিই এই টেক্সটের মধ্যে, তারপর এখান থেকে যদি তার জন্ম, মৃত্যু, তার বিশেষ উপন্যাস, হ্যাঁ, তার গ্রামের নাম, তার জেলার নাম এরকম লিখে দেই, তাহলে কিন্তু নিশ্চয়ই শিক্ষার্থীরা মোটামুটি বুঝতে সক্ষমতা অর্জন করে। এই কারণে আমরা এই স্মার্ট শেপগুলোকে নিই। তো এই ছিল আমার শেপের কাজ। এবার চার্টের কাজ। এরকম শেপ কিন্তু অসংখ্য শেপ আছে তোমার। এই যে যেমন আমি এটা নিচ্ছি, এটা কিন্তু এখন হাইলাইটস করা আছে। আবার যদি এখান থেকে এই শেপটা নেই, এটা নিতে পারি আমরা। এখান থেকে আমরা যে কোনো শেপ নিয়ে আমরা কাজ করতে পারি, যে কোনো শেপ নিয়ে আমরা কাজ করে দেখাতে পারি। তো এই ছিল আমার শেপের কাজ। ওকে, এবার আমরা চার্টের কাজ করব। চার্টের কাজ আমরা সাধারণত বিদ্যালয়ের ছেলে এবং মেয়ের সংখ্যা যদি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা এই চার্টের কাজ করতে পারি। অথবা একজন শিক্ষার্থীর বাংলা, ইংরেজি এবং গণিতের যদি নাম্বারটাকে আমরা চার্ট আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করে দেখাতে পারি। তো এই কারণে আমরা চার্ট ব্যবহার করি। তো চার্টের সংখ্যা লিখতে হবে, না হয় চার্টের ব্যাপারটা বুঝতে পারবো না। এখানে 4টা ক্যাটাগরি দেখাচ্ছে। এই ক্যাটাগরিতে আমি লিখে দিতে পারি। যেমন ক্যাটাগরি 1 আমি যদি চাই যেখানে বাংলা লিখে দেব, বাংলা, এখানে লিখবো ইংলিশ। আর ক্যাটাগরি 3-তে ম্যাথ, ম্যাথ। আর 4-এ দিতে চাই আমি, 4-এ দেবো আমি আইসিটি। আচ্ছা, এবার নাম্বার দিতে চাই, এখানে দেব আমি 33, এখানে দেব, এই যে আমার এটা কিন্তু শো করে দেখাচ্ছে 44, এখানে দেব 90, এখানে দেব 60। আমার কিন্তু দেখাচ্ছে, যার যত নাম্বার তারটা তত চার্ট আকারে সে দেখাচ্ছে। এখানে দিতে চাচ্ছি আমি 55, এখানে দেব আমি 67, এখানে দেব আমি 80, এখানে দেব আমি 54, এখানে দিতে চাচ্ছি আমি 90, এখানে দেব আমি 34, এখানে দেব আমি 69, এখানে দেব আমি 70। এই যে আমাকে চার্ট কিন্তু দেখাচ্ছে। এই যে এখানে এই ম্যাথে যে তৃতীয় ক্যাটাগরিতে যে আছে ম্যাথে সিরিজ, ম্যাথে একেবারে লো পজিশনে আছে। তো এই হচ্ছে আমার বিষয়টা, এরকম আমরা চার্ট আকারে দেখাতে পারি। এবার আসা যাক, খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা এর মাধ্যমে বুঝে নেবে। আর অবশ্যই যখন কাজ করতে যাবে তখন তোমরা বুঝতে সক্ষম হবে। এবার আমরা অনেক সময় স্ক্রিনশটের কাজ করতে হয়, যেমন এই লেখাটুকু আমি স্ক্রিনশট করতে চাই। এখানে যদি আমরা স্ক্রিনশট ক্লিপিং, এই যে আমি যতটুকু স্ক্রিনশট করতে চাই সেটা আমি এরকম লিখে যদি আমি করতে চাই, তাহলে আমার এই লেখাটাকেও এরকম চলে আসে। এই ছিল আমার স্ক্রিনশটের কাজ। তাহলে ব্যাপারটা এরকমের যে এই লেখার পরে আমার স্ক্রিনশট কীভাবে করবো।
এরপর অনলাইন ভিডিও আর মিডিয়া, আমি যদি অনলাইন থেকে কোনো ভিডিও আনতে চাই সেটা আমরা এখানে অ্যাড করে যেখানে আনতে চাই, যেমন অনলাইন থেকে আমি তোমাদেরকে ছবি যেভাবে এনেছি এভাবে অনলাইন থেকে আমরা ভিডিও নিয়ে আসতে পারি। হাইপার লিঙ্ক করা যায়, বুকমার্কস করা যায়। তো এটা হচ্ছে লিঙ্কের কাজ। এবার কমেন্টেরও একটা অপশন আছে, আমি যদি এই জায়গার উপরে কোনো কমেন্ট করতে চাই এখানে কমেন্ট লিখে কী লিখতে চাই সেটা যদি আমি লিখে দিই সেটা কমেন্ট আকারে আমার এখানে শো করে। তাহলে এবার হেডার ফুটারের কাজ, একটা ইম্পর্টেন্ট কাজ হেডার ফুটার। এখান থেকে কোন হেডারের কোন অংশ দিতে চাই, এখানে আমি দিতে চাচ্ছি বিসমিল্লাহ দিলাম। এই ছিল হেডারের কাজ। কতটুকু অংশ কোথায় থাকবে এরকম। আচ্ছা, এই ছিল হেডার। আচ্ছা, আমি চাচ্ছি ফুটারের কাজ করতে, ফুটার করব। ফুটারেও যদি আমি চাই যে কোন ডিজাইনটা দিতে চাই, ফুটারে আমি দিতে চাচ্ছি এই একই অংশে ফুটারে দেব এন্ড ক্লোজ ফুটার। আচ্ছা, এই আমার এন্ড হয়েছে। এরপর কিন্তু অটোমেটিক আমাকে কোনো পেজে আমাকে আর বিসমিল্লাহ বারবার লিখতে হবে না, আর এন্ড সংখ্যাটা কথাটাও কিন্তু লিখতে হবে না। আমার যত পেজ শো করবে সে তত পেজেই কিন্তু আমাকে এভাবে শো করে দেখাবে। এই যে পেজ 2 of 3, মানে 3 পেজের মধ্যে 2 পেজ দেখাচ্ছে, এভাবে সে আমাকে শো করে দেখাবে। এই ছিল আমার হেডার ফুটারের কাজ। এবার পেজ নাম্বার, আমি যদি আমি চাই উপরে পেজ নাম্বার দিতে চাই, তো কোন জায়গায় আমি পেজ নাম্বার দিই, আমি এই ডান অংশে দিতে চাই, তাহলে আমি পেজ নাম্বারে এই 1 দিছি। এবার ক্লোজ করে দিলাম। এখন কিন্তু অটোমেটিক আমার 1, পরের পৃষ্ঠায় কিন্তু অটোমেটিক আমাকে 2 দেখাচ্ছে। এই তাহলে কত সুন্দর একটা ব্যাপার। আমাকে যদি 100 পেজের একটা ডকুমেন্টস টাইপ করি, চিঠি বা লেখা, আমাকে কিন্তু পেজ নাম্বার আর দিতে হবে না, একবারে আমি সেট আপ করে নিলেই কিন্তু আমাকে পেজ নাম্বার করে দেখাচ্ছে। তাহলে এই ছিল আমার হেডার অ্যান্ড ফুটারের কাজ, হেডার ফুটার অ্যান্ড পেজ নাম্বার। এবার টেক্সট বক্সের কাজ আমি তোমাদেরকে দেখিয়েছি। টেক্সট বক্সের কাজটা হচ্ছে আমাকে লেখার ক্ষেত্রে এই যে একটা বক্স এনে টেক্সট বক্স মানে লেখার জন্য আমি এটাকে দিতে পারি। এরকম একটা টেক্সট বক্স এনে আমি লিখতে পারি আমরা সাধারণত। হ্যাঁ, এবার ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্টের কাজ করতে পারি আমরা এইভাবে, যে কোনো লেখাটাকে সিলেক্ট করে এভাবে, যেমন MS ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল, এটাকে আমি একটা পেজে এটাকে আমি সিলেক্ট করে ওয়ার্ড আর্ট করে দিই। এইভাবে আমরা করে দিতে পারি। এরপর আছে পজিশন, এই র্যাপ টেক্সট, এরকমের আমরা স্কোয়ার, তারপর টাইট, বিভিন্ন স্টাইল করে নিতে পারি, এই র্যাপ টেক্সট করতে পারি। আর আরেকটা কাজ হচ্ছে অ্যারেঞ্জের কাজ না করে আমি অ্যালাইনের কাজও আমরা মোটামুটি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এগুলো আমরা দেখেছি। রোটেট মানে ঘুরানো, আমরা যদি লেখাটাকে ঘুরাতে চাই সেক্ষেত্রে আমরা এই যে লেখাটাকে কিন্তু এটা সিলেক্ট করা ছিল, এটাকে কিন্তু আমরা ঘুরাই নিতে পারি। এই যে এদিকে এভাবে আমরা এরকম রোটেট করে নিতে পারি। তো আমি এটাকে করলাম না, এমনিতে আমার অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও। আচ্ছা, তারপরে আর এবার আমরা সিগনেচার লাইন, তারপরে গ্রুপ ক্যাপ করে নিতে পারি। যেমন এটা আমরা কোথায় বুঝবো, এই জায়গাটার থেকে আমরা বুঝতে সক্ষম হতে পারি। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে তারপরে যদি এরকম ড্রপ ক্যাপ করি, অর্থাৎ প্রথম অক্ষরটুকু আমাকে এভাবে দেখাবে। এই যে মাইক্রোসফটের এই এমটাকে আমাকে
হচ্ছে ড্র ক্যাপের কাজ, টেক্সটের। এবার অবজেক্টের কাজ। অবজেক্ট এটা অত গুরুত্বপূর্ণ নয়। তো ইকুয়েশন এবং সিম্বলের কাজ আছে কিছু। এরকম আমরা সিম্বল, বিভিন্ন সিম্বল বসাতে পারি। এরকম সিম্বল যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্বল নিতে পারি। এই যে ভাগের চিহ্নটা কিন্তু সাধারণত আমাদের থাকে না, তো আমরা এই অংশটাকে নিয়ে আমরা ভাগের চিহ্ন দিতে পারি। কম্পিউটারে সাধারণত ভাগের চিহ্নটা স্ল্যাশ চিহ্নের মতো থাকে। তো মোটামুটি এই ছিল আমাদের ইনসার্ট মেনুর কাজ, ইকুয়েশন কাজ। যদি কোনো হায়ার ম্যাথের কাজ হয় বা বীজগণিতের কোনো কাজ করা হয় সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশন এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এখানে যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই মোর ইকুয়েশন থেকেও আমরা যে কোনো ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি। তো মোটামুটি এই ছিল আমার ইকুয়েশনের কাজ, ইনসার্ট মেনুর কাজ। এবার ডিজাইনে এই যে থিমের কিছু কাজ আছে। এখান থেকে আমরা যে ডিজাইনটা নেব সেটাই আমরা নিয়ে নিতে পারি। এখান থেকে যেটা ডিজাইন করবো এসব করতেছে আমাকে, এটা নিলাম। এরকমের আমরা যে কোনো, এবার এখান থেকে মোর যে কোনো ডিজাইন নিতে পারি। আর কালার যদি করতে চাই সেক্ষেত্রে যে কোনো কালার দিতে পারি। তারপরে ফন্টের যে কোনো একটা করে দেখাচ্ছি। আমি খুব দ্রুত কাজ করে দেখাচ্ছি যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর যে কাজটা, এই প্যারাগ্রাফ স্পেসিং তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, এবার আর দেখাবো না। তো আমি ওয়াটারমার্ক, পেজ কালার অ্যান্ড পেজ বর্ডারটা একটু দেখাবো সংক্ষেপে। ওয়াটারমার্ক আমি চাচ্ছি যে আমার এই নোটটায় কেউ যেন কিছু না লিখতে পারে, সেক্ষেত্রে আমি একটু স্পেশালিটি করে রাখতে চাই, স্পেশাল করে রাখতে চাই। তো কীভাবে করবো আমি এটাকে, যদি আমি ওয়াটারমার্ক এটাখানে ক্লিক করলাম, আমি এই ডিজাইনটা যদি দিতে চাই, একটু বাঁকা একটা লেখা দিব, তাহলে এটাকে ক্লিক করব, ডু নট, এটা চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি আমার নিজের কোনো নাম লিখে দেব, রিমুভ ওয়াটারমার্ক, আবার মুছে দিলাম। এটা আমি রাখতে চাই না, তখন রিমুভ করে দেব। আবার আমি চাচ্ছি যে এখানে আমি লিখে দিতে চাচ্ছি যে পিকচার ওয়াটারমার্ক যদি করতে চাই তাহলে আমি পিকচার ওয়াটারমার্ক করতে পারি। টেক্সট ওয়াটারমার্ক কি করব, কিন্তু আমি এখানে লিখতে চাচ্ছি নীলুফার ইয়াসমিন, NINU। আচ্ছা, এটাকে আমি ওকে করে দিলাম। এই যে কিন্তু নীলুফার ইয়াসমিন কিন্তু আমার এই লেখাটা চলে আসছে, এই যে ওয়াটারমার্ক করা আছে। অর্থাৎ আমি যখন প্রিন্ট করবো এই নীলুফার ইয়াসমিন লেখা চলে আসবে। এটা কখন ব্যবহার করি আমরা সাধারণত, যদি আমার লেখাটাকে আমি চাই যে আমার লেখাটা যেন কেউ কপি করতে না পারে, সেক্ষেত্রে আমি আমার নামটাকে এভাবে ওয়াটারমার্ক করে দিতে পারি। এবার পেজ কালার করব। আমি যদি এই পেজটাকে একটু কালার করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে পেজ কালার করে দিতে পারি। আমি যদি এই কালার চাই, যে কোনো কালার আমি এখান থেকে নিয়ে পেজ কালার করে দিতে পারি। এই হচ্ছে পেজ কালারের কাজ। আর পেজ বর্ডারের কাজ, পেজ বর্ডারটা হচ্ছে এখান থেকে আমরা যে কোনো বর্ডার দিয়ে দিতে পারি। আমি যদি চাচ্ছি যে এরকমের বক্স আকারে দেবো, শ্যাডো আকারে দেবো, তাহলে দিতে পারি। অথবা আমি যদি চাই এর বাইরে কিছু দিতে, যেমন এই রকমের একটা বর্ডার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমার এই বর্ডার। আবার যদি আমি এটা উঠাতে চাই সেক্ষেত্রেও আমাকে এরকম নান করে দেব, তাহলে আমার এটা উঠে যাবে। আবার চাচ্ছি যে আমি কোনো আর্ট, অর্থাৎ কোনো ছবি দিতে চাচ্ছি, যে আমার বর্ডারটা হবে একটা ছবির আকৃতি, এরকম একটা ফুল দিতে চাচ্ছি। ওকে, আমার বর্ডারটা এরকম হবে, সব লেখায় এরকম বর্ডার আসবে। আবার যদি আমি চাই যে আমি এই লেখাটাকে উঠাবো, তাহলেও কিন্তু আমি এভাবে লেখাটাকে নান করে দেব। অবশ্যই নান, আমার ওকে করে দেব, বর্ডারটা আর নেই। আবার পেজ কালারটাকে আমি যদি, আমার লেখাটাকে আর লেখা আর থাকবে না। তো আমরা সাধারণত এভাবে কাজ করে নিতে পারি। এবার আসা যাক পেজ লেআউট। পেজ লেআউট আমি ওই ফাইলে যখন প্রিন্টের অংশ দেখাচ্ছিলাম তখনই কিন্তু এই মার্জিনের কাজটা দেখিয়ে আসছিলাম।
আমরা টপ লেফট আমাদের যেটা হাইলাইটস করা আছে সেটা, যেমন আমার 1 ইঞ্চি টপ বটম লেফট রাইটে 1 ইঞ্চি মার্জিন করা আছে। আমি যদি চাই যে কম করে নেব তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিতে পারি। আর এই যে মাপ দেয়া আছে, এই মাপ অনুযায়ী আমরা মার্জিনটাকে সিলেক্ট করে নিতে পারি। এর বাইরেও যদি আমি কোনো মার্জিন দিতে চাই তাহলে এই কাস্টম মার্জিনে ক্লিক করে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এই যে এখানে আরও আছে। এই ছিল আমার মার্জিনের কাজ। আর ওরিয়েন্টেশনের কাজও আমি প্রথমে দেখিয়েছিলাম। যদি আমার লেখাটাকে ল্যান্ডস্কেপ আকারে আনতে চাই তাহলে এখন ল্যান্ডস্কেপ করতে পারি। যে লেখাটা কিন্তু আমার এখন আড়াআড়ি হয়ে গেছে। আবার যদি আমি চাই যে ওরিয়েন্টেশন পোর্ট্রেট করতে চাই তাহলে এরকম পোর্ট্রেট লম্বালম্বি করে নিতে পারি। এই হচ্ছিল আমার কাজ। এবার কলাম। তাহলে কলামের কাজ হচ্ছে কি, আমরা যখন পেপার পড়ি তখন কিন্তু কলাম আকারে করতে হয়। তো কিছু একটা পেজে যদি 2টা প্রশ্ন করতে হয়, অনেক সময় আমরা কিন্তু কলাম আকৃতির করে নিই। তো সেক্ষেত্রে আমরা 2 কলাম, এই যে এটা কিন্তু 2 কলাম করে নিলাম। লেখাটা এভাবে দেখে আমার এই যে লেখাটা কলাম আকৃতি দেখাচ্ছে, মাঝখান থেকে ভাগ হয়ে কলাম করে দিয়েছে। আবার যদি আমি এটাকে চাই যে না আমি কলাম করব না, 1 কলামে রাখবো, আবার 1 কলামে করে দিয়েছে। এই কলামের কাজ করতে পারি আমরা। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পেজ সেটআপের কলাম অংশ। আর ব্রেকস, লাইন, নাম্বারস এগুলো আমরা শিখেছি। লেফট রাইট ইনডেন্টের লেফট রাইট স্পেসিংয়ের ইনডেন্টের লেফট রাইট এগুলো আমরা দেখেছি। তারপর এই জায়গা থেকে আমরা লেফটে আমরা এইখান থেকে বাড়ানো কমানো করতে পারি, বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আফটার বিফোর সিলেকশন প্যান থেকে কাজ করতে পারি। মানে আমাদের যে কাজটা সেটা সাধারণত ফাইল মেনুর প্রিন্ট অপশনে এই কাজগুলো আমরা দেখেছিলাম। আর রেফারেন্স মেইলিং, রিভিউ আর ভিউ এই কাজটা আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা যখন পরবর্তী বড় কোনো পর্যায়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের এটা দরকার হয়। তো আমাদের এই ফাইলের যে কাজটুকু দেখেছি, হোম, ইনসার্ট ভিউ, ডিজাইন এবং পেজ লেআউটের যে কাজটুকু আমরা দেখেছি, সাধারণত এই কাজটুকু